তুমি হাজারো যুদ্ধ জয় করতে পারো, কিন্তু সত্যিকারের জয় যদি তুমি নিজেকে জয় করতে পারো। মাননীয়া ইন্দিরা ব্যানার্জি বলেছেন এমপ্যাথি, তাদের সঙ্গে সমব্যথী হতে হবে। যাদের আপনি দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, তাদের সঙ্গে সমব্যথী হতে হবে এবং মানবিকতা থাকবে। সবসময় যে আমায় প্রফেশন বলে আমাকে খালি অর্থের দিকটাই দেখতে হবে তা নয়, অর্থের দিক নিশ্চয়ই দেখবেন, অর্থের জন্য এটা এসেছে না, আমরা কেউ জনসেবা করার জন্যই শুধু করিনি, আমরা ওকালতি করেছি, সেখান থেকে পয়সা করারই চেষ্টা করেছি। The preamble has judicially now been interpreted to be a part of the Constitution. Once upon a time, it was thought it was only a key to the minds of the Constitution makers. It was there only to clear ambiguities. तारी हिसाब मिलाते मनोर नाहे राजी की पाइने आज हृदये ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে আজি কি পাইনি। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গে ধারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আর একটা আমাদের বিচার ব্যবস্থায় বলা হয়ে থাকে, আমার জীবনেও এটা ঘটেছে, যে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে একটি মহিলাকে দিতে হয়েছিল। সে 14 বছর জেল খেটে বেরিয়েও গেছে, কিন্তু একসময় মনে হয়েছে এখন হয়তো বেশিক্ষণ বললে তাই হবে। রবীন্দ্রনাথের কথা উনি বারবারই স্মরণ করতাম বিভিন্ন ইয়েতে, যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আসলে এর সঙ্গে এও উনি বলেছেন, বিচারকের সঙ্গে বা বিচারপতির সঙ্গে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। তো সেই সুরধনীকে আমি যথার্থভাবে তারপরেও একটা জায়গায় এস্টাবলিশ করতে পেরেছিলাম, কারণ খুনিকে কে জায়গা দেবে। কিন্তু আজকে ভারতীয় সংবিধানেরও প্রথম প্রিয়াম্বলেই আছে, সবচেয়ে বড় জিনিস আমাদের আজকের মনে যে আত্মসম্মান, সে মহিলা পুরুষ নির্বিশেষে, টু আপহোল্ড দ্য ডিগনিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের ভারতীয় সংবিধানের প্রথমেই আছে যে মানুষের আত্মসম্মান রক্ষা, সেটা সবচেয়ে মানুষ হিসেবে তাকে সম্মান করা, সেটাই আমাদের পবিত্র কর্তব্য। থ্যাংক ইউ। প্রাক্তন বিচারপতি অরুণাভ বড়ুয়া, প্রাক্তন বিচারপতি, কলকাতা হাইকোর্ট। I am a Bengali Buddhist and permanently resident in West Bengal. বললাম চারিদিকে হিংসা, মানুষে মানুষে ঈর্ষা থেকে লোভ থেকে জঘন্যতম হত্যা, ইটস গোয়িং ডে ইন অ্যান্ড ডে আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা শুধু আমাদের এখানকার নয়। একটা মানুষকে সহ্য করতে পারে না। সেইখানে আমি নিজে একজন বৌদ্ধ, তাই বাঙালি বৌদ্ধ, সুতরাং আমার সামান্য অনেক জায়গায় বলতে হয়। তা আমি ধর্ম তো একটা ফেইথ, কিন্তু আমার মনে হয়েছে এখন, সেদিনও রাষ্ট্রপতি বললেন একটা বুদ্ধিজমের আমাদের সম্বন্ধে বলতে গিয়ে, যে হাউ মাচ রেলিভেন্স, হাউ মাচ সিগনিফিক্যান্ট দিস ইজ ইন দিস ওয়ার্ল্ড টুডে। কারণ বুদ্ধ ভাবনাই হচ্ছে যে অহিংসা পরম ধর্ম। মানুষে হিংসাকে কী করে দূর করা যায়, সেই পণেই উনি বেরিয়েছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। এবং মানুষের মধ্যে মানবতা এত বড়, সেই জন্য স্বামী বিবেকানন্দ বুদ্ধদেবকে, আপনি যদি যান রামকৃষ্ণ মিশনে দেখতে পাবে একটা বুদ্ধের মূর্তি এবং তার তলায় লেখা বুদ্ধদেব দ্য গ্রেটেস্ট হিউম্যানিস্ট অন আর্থ। দ্য গ্রেটেস্ট হিউম্যানিস্ট অন আর্থ মানে হিউম্যানিজম, একটা মানুষকে তার ব্যক্তিসত্তার সম্মান দেওয়া, নারীর সম্মান, তারা তো মা আমাদের।
আমরা প্রত্যেকে মায়ের কাছ থেকে এসেছি, মা তো পৃথিবী। তো সুতরাং তাকেই আমরা দরকার হলে গলা কেটে ফেলছি, তাকেই সম্পত্তি রূপে খুন করছি, হাত কাঁপে না। অথচ দেখুন সেই 10 মাস 10 দিন মা কত করে কষ্ট করে আমাদের মানুষ করেছে। সুতরাং মাকে বলা হয় ধরিত্রী। সুতরাং তাদের আমি এটা কারণ বলছি যে আমাকে এই ধরনের একটা মামলা করতে হয়েছিল, সেটা দিল্লিতে আমার একটা বক্তব্য ছিল। সেখানে যে শীতাল পাতাল প্রবেশ, সেখানে হচ্ছে সহ্য করতে পারেনি সে, যে তার দুর্নাম বাকি, সুতরাং সে পাতাল প্রবেশ করেছিল, ওরা মানিয়ে আছে। তো আমাদের ধর্ম নির্বিশেষে যেটা একটা কথাই বলবো, যে মানুষে মানুষে সম্প্রীতি, তার একটা বড় কথা হচ্ছে ইউ মে কঙ্কার, এটা বলেই শেষ করি, ইউ মে কঙ্কার 1000 battles, বাট দ্য গ্রেটেস্ট ভিক্টরি ইজ ইফ ইউ কঙ্কার ইউর সেলফ। তুমি হাজারো যুদ্ধ জয় করতে পারো, কিন্তু সত্যিকারের জয় যদি তুমি নিজেকে জয় করতে পারো। থ্যাংক ইউ। আমি ল্যাসওয়েকের 3য় বর্ষে যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে একজন, সামান্য একজন, কিন্তু যে মানুষটির সংস্পর্শে থেকে আমাদের এই বেশি বয়সে আমাদের একটা উদ্বেগ থেকে শুরু করে সব কিছু যেমন করে তিনি করে তুলেছিলেন আমাদের, সেই জন্যে ওনার বিয়োগ আমাদের কাছে একটা খুব বার্তা এনেছিল। আমরা সবাই অসহায় হয়ে পড়েছিলাম। ওনার একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে ওনার কথা আমি বলতে পারি। ওনার হাবড়ায় একটা বাড়ি আছে, সেখানে একটা স্কুলও আছে বড়, ওটা নর্থ পয়েন্ট হাই স্কুল। তো আমাকে ওখানে উনি 26শে জানুয়ারি পতাকা তোলেন। আমাকে বলেছিলেন তুমি একটা নিয়ে আসবেন, আমাকে আপনি করেই বলতেন, নিয়ে আসবে একটা কবিতা নিয়ে আসবে কয়েকটা। ওই কবিতাতে ওখানে কাপড় জামা ওখানে সমস্ত সবাদের বিলি করা হতো, যার যেটা পছন্দ, পুরনো কাপড় জামা, সেই আমি লিখেছিলাম পুরোনা জানিয়া আমি এগুলো নিচ্ছি সেগুলো। তারপরে 26শে জানুয়ারি সকালবেলায় হঠাৎ আমাদের উপরে রাখার জায়গা ছিল, ঘরের মধ্যে বসে রয়েছি, হঠাৎ ঠক ঠক করে আওয়াজ, দরজা খুলে দেখি ওই শীতে একটা মোটা একটা গেঞ্জি পরা, হাতে 1 থালা ভাত, একটু ঘি, আরও একটা কি ভাজা নিয়ে একটা তরকারি নিয়ে উনি দাঁড়িয়ে আছেন আমাদের ঘরের দরজায়। কিনা দেরি হয়ে যাচ্ছে, খেতে দেরি হয়ে যাচ্ছে, ওখানে সব ছাত্রছাত্রীরা চলে এসছে। আমি বললাম আপনি নিয়ে এলেন, আপনি তো ক্যান্টিনেও খেতে পারতাম। বলে না, কেন, কি আপনাকে এনে দিতে অসুবিধা? বললাম না, অসুবিধে তো বটেই না, আপনি নিজেও তো খাননি। এই হচ্ছে একটা দরদি মনের মানুষ, যে সে ওই শীতের রাতে সকালবেলাতেও সে অন্য কেউ খাক, নিজে খাক বা না খাক, কিন্তু আমার খাওয়ার ব্যাপারে উনি এত বেশি কী ছিলেন, কনসার্ন ছিলেন যে আপনি খান, খেয়ে আপনাকে তো অনেক কথা বলতে হবে। আমি বললাম তা আমি বলবো ঠিকই, এটার জন্য দরকার ছিল না। এই রকমের মনস্তত্ত্ব। তারপরে আমাকে একটা সরকারি বাসস্থানে ছিলাম, রিটায়ারমেন্টের পরে সেটা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। ওনাকে বললাম, উনি 2টো চিঠি আর একটা উনি আমাকে ওটাকে বধ করিয়ে দিলেন। পরে অবশ্য আমাদেরকে চলে যেতে হয়েছে, কিন্তু উনি এগুলো করেন প্রত্যেকের জন্যে। যে মানুষটি ওর সাহায্যে পড়বে, ওর সহায়তা নেবে, তাকে কখনো উনি সব সময়ের জন্য উনি তার সমস্ত দরদ নিয়ে আমাদের টিকে বাসু সবাইকে দেখতেন। ওনার আত্মার কামনা করি, শুভ ভালো থাকবেন। আমি নীতিশ ভট্টাচার্য। Justice, social, economic and political. Liberty of thought, expression, belief, faith and worship. Equality of status and of opportunity. And to promote amongst all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity incorporated by the 42nd Amendment, the unity and integrity of the nation.
The preamble has judicially now been interpreted to be a part of the Constitution. Once upon a time, it was thought it was only a key to the minds of the Constitution makers. It was there only to clear ambiguities. But that is not the law any longer after Kesavananda Bharati and a plethora of judgments delivered by the Supreme Court of India and the various other high courts in the country. Even though the preamble may not in itself be enforceable, the objects of the Constitution, beautifully summarized in the preamble, are elaborated in Part 3 of the Constitution of India, which is the chapter on fundamental rights. You have the directive principles of state policy. And I always like to remind everyone at every gathering that we are always conscious of our rights, but we should also be conscious of our duties. And we also have the fundamental duties under the Constitution of India. The fundamental duties may not in themselves be enforceable, but the Supreme Court and other high courts have taken recourse to the fundamental rights in cases pertaining to environmental pollution and many other cases. It is an honor. It is an honor to be on the dais here. All the distinguished dignitaries on the dais, the audience off the dais. Today is a day when the postgraduate diploma course students will be receiving their certificates. I take it as a reflection of the manner in which the justice delivery system is freeing itself from formal processes. There is a huge discussion today and also a movement today regarding access to justice, delivery of justice. The formalism surrounding the court work, court approach is dissolving. The society and the justice delivery system are ever moving closer to each other. Live streaming of courts is an example. Of course, I may have personal views how effective it is for the justice delivery system to be so close to the people it serves. But in any event, I really, in a certain sense, envy the postgraduate certificate holders because they will be actually holding hands-on, as my preceding speaker, Justice Choitali Chatterjee, pointed out. They will be hands-on doing counseling work, knowing practical problems, which is actually what we do in courts. We have on the entirety of the topic, the object, and the prospect. I can only tell you something which is an incident that the association of mine with this organization and of course Justice Chatterjee Das, Choitalidi. Just now, what has been said by Justice Ray, which is experience what we had during our very early days of when we were students, it will have a lasting effect. And it will always be remembered whenever we there is a gathering, when we meet together, and wherever we are there, we always cherish all the experiences we had during that time. সমাবর্তন কাউন্সেলিং এর যারা পোস্ট গ্রাজুয়েট এই ডিপ্লোমা কাউন্সেলিং করেছেন তাদের খালি একটি কথা আমি বলতে চাই, এটা তো আপনাদের একটা পেশা, প্রফেশন হিসেবে হয়তো অনেকে নিচ্ছেন, কেউ কেউ হয়তো সমাজ সেবা করার জন্য নিচ্ছেন। আমি ঠিক জানি না সকলের এই কারা সমাজ সেবা করার জন্য নিচ্ছেন আর কারা এটাকে
একটা পেশা হিসেবে নিচ্ছেন। পেশা হিসেবে নেওয়াটা তো ঠিক আছে, নেবেন, এবং আমরাও যারা ধরুন ওকালতি করেছি তারাও পেশা হিসেবে নিয়েছি এবং সেখান থেকে রোজগার করার চেষ্টা করেছি। কিন্তু এই পেশাদারি যখন করবেন তার একটা পেশাদারিত্ব থাকবে। আর যেটা আমাদের মাননীয়া ইন্দিরা ব্যানার্জি বলেছেন, এমপ্যাথি, তাদের সঙ্গে সমব্যথী হতে হবে। যাদের আপনি দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, তাদের সঙ্গে সমব্যথী হতে হবে এবং মানবিকতা থাকবে। সবসময় যে আমায় প্রফেশন বলে আমাকে খালি অর্থের দিকটাই দেখতে হবে তা নয়, অর্থের দিক নিশ্চয়ই দেখবেন। অর্থের জন্য এটা এসেছেন আমরা কেউ জনসেবা করার জন্যই শুধু করিনি, আমরা ওকালতি করেছি, সেখান থেকে পয়সা করারই চেষ্টা করেছি। কিন্তু তার সঙ্গে শুধুমাত্র নয়, কয়েকদিন আগে আপনারা হয়তো দেখে থাকবেন, কোনো একজন, আমি নাম টাম করবো না, ইউটিউবে বলছিলেন ডাক্তারদের সম্পর্কে। যে ডাক্তারদের সম্পর্কে আমরা খুব শ্রদ্ধাশীল, তারা আমাদের কাছে ভগবানের মতো। কিন্তু একটা ঘটনার কথা বলে তিনি বললেন, এরা কিন্তু ডাক্তার, ডিগ্রিধারী ডাক্তার, কিন্তু আসলে ডাক্তার নয়। এই চিন্তাটা যেন কারো মনে, আপনাদের ব্যবহারে, আপনারা যা করছেন, প্রফেশনে করবেন, তাতে যেন কারো মনে এই ক্ষোভটা যেন না জন্মায়। এইটা আপনারা সবসময় মনে রাখবেন। পেশাকে এবং সেবার মনোভাব, এই দুটোকে একত্রিত করে আপনাদের এই কাজটা করতে হবে। কাজটা খুব পবিত্র কাজ, কাজটা বর্তমানের দিনে খুব প্রয়োজনীয় কাজ। মানুষের এখন নানা রকমের সমস্যা, সব সমস্যা নিজেরা সমাধান করতে পারে না, আপনাদের অন্যের উপদেশ চাইতে হয়। কিন্তু সেই সঙ্গে আর একটা মনে রাখবেন, এখন আবার লোকে উপদেশও আবার চান না, তারা উপদেশটাকেও খুব একটা যে ভালোভাবে অনেক সময় নিতে চান না। সেই জন্যে আপনাকে, সেটাই আপনারা হয়তো পড়েছেন, আমার তো জানি না, কাউন্সিলিং তো আমরা পড়িনি, যে কীভাবে একটা মানুষকে তিনি মনে করছেন না তাকে উপদেশ দিচ্ছেন, অথচ তিনি ভাবতে পারবেন যে হ্যাঁ, এটাতে আমার প্রয়োজন আছে, এটাতে আমার উপকার হচ্ছে। এই কথাটা বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। কিন্তু তার সঙ্গে শুধুমাত্র নয়, কয়েকদিন আগে আপনারা হয়তো দেখে থাকবেন, কোনো একজন, আমি নাম টাম করবো না, ইউটিউবে বলছিলেন ডাক্তারদের সম্পর্কে। যে ডাক্তারদের সম্পর্কে আমরা খুব শ্রদ্ধাশীল, তারা আমাদের কাছে ভগবানের মতো। কিন্তু একটা ঘটনার কথা বলে তিনি বললেন, এরা কিন্তু ডাক্তার, ডিগ্রিধারী ডাক্তার, কিন্তু আসলে ডাক্তার নয়। এই চিন্তাটা যেন কারো মনে, আপনাদের ব্যবহারে, আপনারা যা করছেন, প্রফেশনে করবেন, তাতে যেন কারো মনে এই ক্ষোভটা যেন না জন্মায়। এইটা আপনারা সবসময় মনে রাখবেন। পেশাকে এবং সেবার মনোভাব, এই দুটোকে একত্রিত করে আপনাদের এই কাজটা করতে হবে। কাজটা খুব পবিত্র কাজ, কাজটা বর্তমানের দিনে খুব প্রয়োজনীয় কাজ। মানুষের এখন নানা রকমের সমস্যা, সব সমস্যা নিজেরা সমাধান করতে পারে না, আপনাদের অন্যের উপদেশ চাইতে হয়। কিন্তু সেই সঙ্গে আর একটা মনে রাখবেন, এখন আবার লোকে উপদেশও আবার চান না, তারা উপদেশটাকেও খুব একটা যে ভালোভাবে অনেক সময় নিতে চান না। সেই জন্যে আপনাকে, সেটাই আপনারা হয়তো পড়েছেন, আমার তো জানি না, কাউন্সিলিং তো আমরা পড়িনি, যে কীভাবে একটা মানুষকে তিনি মনে করছেন না তাকে উপদেশ দিচ্ছেন, অথচ তিনি ভাবতে পারবেন যে হ্যাঁ, এটাতে আমার প্রয়োজন আছে, এটাতে আমার উপকার হচ্ছে।